আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদেরকে আমরা ক্যাপিটাল বাজেটিং যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। আশা করি ইনশাআল্লাহ এই একটা অঙ্ক যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই অধ্যায়টি পুরোটাই আপনাদের জন্য খুব ইজি হবে ইনশাআল্লাহ। কারণ অঙ্কগুলোতে খুব বেশি ব্যতিক্রম হয় না। আপনি একটা নিয়ম এরকম আমি সিলেক্টেড করেছি যেটার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের সবগুলো বিষয়ই পুঙ্খানুপুঙ্খ পারবেন ইনশাআল্লাহ। তাহলে সুতরাং মনোযোগ দিয়ে বিষয়টা দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ক্যাপিটাল বাজেটিং, এখানে আপনাকে যে একটা কোশ্চেন দেওয়া আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোশ্চেনটা এসেছিল। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ ম্যাক্স কোম্পানি ক্যালকুলেট, কি বের করতে হবে? পিবিপি মানে যেটা হচ্ছে আপনার পেব্যাক পিরিয়ড বের করতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হবে। আরও আদার্স যদি আপনি মনে করেন যে আমি আরও বের করব, তাহলে ওইগুলো আপনি বের করতে পারেন। মনে করেন যে এগুলো চাই নাই, এটা আপনার ARR বের করবেন, তারপর হচ্ছে পিআই বের করতে পারেন, তারপর হচ্ছে এনপিআই বের করতে পারেন, ঠিক আছে, ROI বের করতে পারেন, ROI এটা উপরে দিয়ে দিলাম, এগুলো বের করা সম্ভব। ROI, তাহলে এই চ্যাপ্টারটি তাহলে টোটালি আপনি শেষ করতে পারবেন। তাহলে এখন এই বিষয়গুলো কিন্তু আমার কোশ্চেনে চাই নাই, কোশ্চেনে চাইছে হলে এই তিনটা, একটু খেয়াল করেন। প্রথমে বলা আছে হচ্ছে পারচেস অফ মেশিন, মেশিনটি আমরা ক্রয় করলাম 2 লক্ষ টাকা দিয়ে। তাহলে আমি আগে হচ্ছে এনসিও যেটা মানে আমার যেই প্রাথমিক ব্যয়, হ্যাঁ, এইটা আমরা বের করব। একটু খেয়াল করে দেখেন। তাহলে পারচেস অফ মেশিন 2 লক্ষ আমি বসাইছি, পারচেস অফ মেশিন 2 লক্ষ। ইম্পোর্ট ডিউটি, আমদানি করতে গিয়ে শুল্ক দিতে হচ্ছে 30,000, এটাও আমি বসাইলাম। ক্যারিং কস্ট মানে বহন খরচ, এই মেশিনটা আনতে আমার লাগছে আরও 7,000, এটাও আমি এখানে বসাইলাম। ইনস্টলেশন কস্ট মানে এটা সংস্থাপনের জন্য আরও লাগছে হচ্ছে আপনার কত 30,000, তাহলে এটাও আমি বসাইলাম। ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে সরাসরি যদিও ওই সম্পদটার জন্য ব্যয় হয় নাই, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনার জন্য বা এই প্রজেক্টটা পরিচালনার জন্য আমাকে কিছু ক্যাশ টাকার দরকার, এই ক্যাশটাই হচ্ছে এখানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল আর কি। তাহলে এটা সরাসরিও আমার মানে ওই মেশিনের উপর প্রভাব পড়ে নাই, কিন্তু মেশিনকে সচল করার জন্য বা মেশিনকে পরিচালনার জন্য এই অর্থটার প্রয়োজন, তাই আমি ওইখানে এই অংশটা দিলাম না। এইগুলো যোগ করলে হচ্ছে এখানে ডেপ্রিসিয়েবল কস্ট মানে হচ্ছে অবচয়যোগ্য সম্পত্তিটির উপরে যে অবচয় ধরবো, এই অবচয়যোগ্য মূল্য হচ্ছে 2,50,000। তাহলে আপনি যখন ডেপ্রিসিয়েশন বের করবেন তাহলে এই 2,50,000 টাকার উপরে বের করতে হবে। তারপরে প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এনসিও মানে প্রাথমিক বিনিয়োগ, আমার সর্বসাকুল্যে বিনিয়োগের পরিমাণ কত ছিল? ওয়ার্কিং ক্যাপিটাল আরও 50,000, তাই আমি এই ওয়ার্কিং ক্যাপিটালটা বসাইলাম হচ্ছে 50,000। তাহলে 2,50,000 প্লাস হচ্ছে 50, আর আমার প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 3 লক্ষ টাকা হয়ে গেল। আর কোশ্চেনে বলা আছে সেলভেজ ভ্যালু 0। ধরে নেন আজকে যদিও কোশ্চেনটাতে সেলভেজ ভ্যালু নেই, কিন্তু আপনাকে বলে দিচ্ছে 10,000, 12,000, 15,000, 20,000, এটা আপনারা এখানে যেটা থাকবে সেটার উপরে কাজ করবেন। আর অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, এখানে ক্যাশ ইনফ্লোর অবস্থাটা কি CFAT না CFBT না EBT না কি হচ্ছে EAT ইত্যাদি কিছু বলা নেই, যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে, ঠিক আছে, আর ডেপ্রিসিয়েশন অর্ডারের উপরে চার্জ করতে হবে, তাহলে আমরা এখানে CFBT এটাকে মূল্যায়ন করতে হবে। CFBT দেওয়া আছে, স্পষ্টভাবে বলা না থাকলে CFBT দেওয়া আছে। তাহলে আমার যেহেতু অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো মানে CFBT দেওয়া আছে, এই যে CFBT এগুলা খেয়াল রাখতে হবে, এগুলো CFBT। ইয়ার দেওয়া আছে 5টা, আর এখানে দেওয়া আছে দ্য কোম্পানি পেইজ ট্যাক্স 30%, তাহলে ট্যাক্সের পরিমাণ হচ্ছে 30%। অ্যান্ড চার্জ ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথডে ধরতে হবে। আর ডিসকাউন্ট রেট হচ্ছে মানে আপনার 10%। এখন আমার যেহেতু ক্যালকুলেশন অফ এনসিও এটা, তাহলে আশা করি বুঝছেন সমস্ত সম্পদের পিছনে যা ব্যয় হয়েছে সেটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েবল কস্ট মানে অবচয়যোগ্য মূল্য, তার সাথে হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল যা খরচ হয়েছে সেটা যোগ করলে আমি পেয়ে গেলাম হচ্ছে 3 লক্ষ টাকা, এটা আমার এনসিও। যদি এটা না থাকতো ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে ডেপ্রিসিয়েবল ভ্যালুটাই কিন্তু আমার এনসিও হিসাবে কাজ করতো। আচ্ছা, তাহলে এই অংশটা নিয়ে আর কথা বলার সুযোগ নাই। তারপরে প্রফিটেবিলিটি টেবিল যেটা, এটা আপনি কি করবেন, এখানে 5 বছর দেওয়া আছে, 3, 4, 5 বসাইলেন। CFBT গুলো দেওয়া আছে হচ্ছে 80,000, তারপরে হচ্ছে 70,000, তারপর হচ্ছে 90,000, তারপর হচ্ছে 95,000, 85,000। এর উপরে ডেপ্রিসিয়েশন আপনি কিভাবে করবেন? তাহলে ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হচ্ছে স্ট্রেট লাইন মেথড অনুযায়ী, স্ট্রেট লাইন মেথড অনুযায়ী কি ছিল, কস্ট মানে টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই হচ্ছে ইউজফুল লাইফ, ইউজফুল লাইফ। আচ্ছা, তাহলে আমার কস্ট হচ্ছে গিয়া
মানে ডেপ্রিসিয়েবল কস্ট যেটা, এটাই হচ্ছে কস্ট। এখানে 2,50,000, তারপর হচ্ছে স্যালভেজ ভ্যালু 0, যদি থাকতো 10, 12, 15 দিতেন, আর ইউজফুল লাইফ হচ্ছে 5, তাহলে আমার হচ্ছে ডিপ্রিসিয়েশনের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তাহলে প্রত্যেক গড়ে 50,000, 50,000, 50,000, 50,000, তারপরে 50,000, এভাবে আপনারা বসিয়ে নেবেন। তারপরে এর থেকে এটা বাদ দিলে আপনার হচ্ছে 30,000, তারপরে হলো 20,000, তারপরে হচ্ছে এখানে দিলে হচ্ছে আপনার 40,000, তারপরে হচ্ছে এখানে 45,000, তারপরে 35,000। এটা থেকে এটা বাদ দিবেন, কিন্তু সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে পাওয়া যায় ইবিটি। আপনাদেরকে কিন্তু আমরা একটা মূল্যবান শীট দিয়েছিলাম, ওইখানে এই তালিকাগুলো কিন্তু দেওয়া আছে, সূত্রগুলো দেওয়া আছে, আপনারা খেয়াল করবেন। তাহলে ট্যাক্স এট দ্য রেট অফ 30%, সরি 13 নয় 30% দেওয়া আছে। তাহলে 30% দিলে 3 তিরিকা 9, আর এখানে 3 দুগুণে 6, এখানে 3 চারা 12, এখানে হচ্ছে 3 45, কত আসে 45, 90, সম্ভবত 13,500। তারপরে হচ্ছে তারপরে 35-এর উপরে ধরলে 10,500। এবার আপনারা এটা থেকে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পেয়ে যাবেন। তাহলে এভাবে 29 বাদ দিলে হচ্ছে 14, তারপরে হচ্ছে বাদ দিলে 28, তারপরে বাদ দিলে হচ্ছে 500, 3 বাদ দিলে 2, আর এখানে হচ্ছে 1 বাদ দিলে থাকে হচ্ছে 3, তাহলে 32,500। তারপরে হচ্ছে 35 থেকে 10 বাদ দিলে তো 25, 24,500। আচ্ছা, এখন আপনাদের সিএফএটি কিভাবে বের করবেন? এটার সাথে প্লাস করবেন হচ্ছে ডেপ্রিসিয়েশনটা এসে এটার সাথে প্লাস হবে। তাহলে 29 আর হচ্ছে 50, তাহলে হয়ে গেল আপনার 70, 79। আবার এটার সাথে মানে হচ্ছে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন প্লাস হবে, ইএটির সাথে ডেপ্রিসিয়েশন প্লাস করলে সিএফএটি পেয়ে যাবেন। তাহলে 50, 60, 64, তারপরে হচ্ছে 70, 78, পরে 82,500, 50, 60, 70, 74,500। আচ্ছা, তাহলে আমার এই পর্যন্ত যদি বুঝি, আমাকে একটা মহামূল্যবান কাজ করতে হবে, সেটা হচ্ছে সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে অঙ্কের মধ্যে, সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে, সেলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল যদি থাকে, তাহলে এই দুইটাকে আমরা ওইখানে নিচে প্লাস করে দিব। খেয়াল করে দেখেন, তাহলে এইটা আমার একটু স্পেস দিয়ে নিলেই ভালো হতো, খেয়াল করেন। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলভেজ ভ্যালু, তাহলে এটা গিয়ে আমরা হচ্ছে সর্বশেষে আমরা কাজটা করে দিব। কত আসে ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু দিলে হচ্ছে সরাসরি হচ্ছে 50,000 টাকা দেওয়া আছে, 50,000 টাকা। যেহেতু এটা নাই সেলভেজ ভ্যালু, তারপরে হচ্ছে আমাদের কাজ শেষ। এখন এই কিউমুলেটিভ কিভাবে করব? যেটা আছে সেটা বসাবো, তারপরে এটার সাথে এটা যোগ করে বসাবেন, তারপরে এটার সাথে এটা যোগ করে বসাবেন, এটার সাথে এটা যোগ করে বসাবেন, আর এই দুইটা একত্রে বসাবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আর এগুলো যদি আমরা করি, তাহলে প্রথমটাতেও ছিল এই জায়গাটাতে একটু ভুল হয়েছিল, সরি। 85 থেকে এটা বাদ দিলে 30, 30 থেকে 9 বাদ দিলে 21, তাহলে হচ্ছে আমার 21-এর সাথে 50, এটা 71। মানগুলি আপনারা একটু দেখে নেবেন কি অবস্থা। 71, 64, 78, 78, তারপরে হচ্ছে এখানে 81,500 হবে। তাহলে বাদ দিলে 45, 45 থেকে 13,500 বাদ দিলে 32,500, 32 আর 50 নাকি 31,500,
ইয়েস 31,500 ছিল, 31,500, তাহলে হলো 81,500। তারপরে এখান থেকে যদি আমি এটা বাদ দিই 24,500 মানে 74,500, লাস্ট হচ্ছে আমাদের 15,000। এটা যোগ করলে আমরা 1,35,000, 2,13,000, 1,35,000, এটা যোগ করলে 1,35,000, তারপরে হচ্ছে আপনার 2,13,000, তার সাথে যদি আমি আবার 81 যোগ করি 2,94,500, 2,94,500, তার সাথে যদি আবার আমরা 74 এবং 50 একত্রে যোগ করি তাহলে হচ্ছে 3,69,000, 3,69,000। এটা হচ্ছে কিউমুলেটিভ, যা আছে তা বসাইছি, এটার সাথে এটা যোগ করব, 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 একত্রে শেষ। ওকে, তাহলে আমরা যদি টেবিল করতে পারি তাহলে আমরা পিভিপি এগুলা ইত্যাদি করতে পারবো। পিভিপি এর দুইটা মোট ফর্মুলা রয়েছে, পিভিপির মোট দুইটা ফর্মুলা রয়েছে। নাম্বার 1 আপনার হচ্ছে একটা হচ্ছে সমান হলে আর একটা হচ্ছে অসমান হলে। তাহলে সমান অসমান কিভাবে বুঝবো? এই যে আপনার সিএফ এটি কি সমান না অসমান? 71, 64, 78, 81 অবশ্যই আপনার এখানে অসমান। তাহলে অসমান হলে আপনি যে কাজটা করবেন, সূত্রটা ছিল হচ্ছে পিভিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। আচ্ছা, এখানে আপনি সি আগে নেবেন, সি মানে কিউমুলেটিভ, কিউমুলেটিভের ঘর থেকে নেবেন যা প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি, মানে এনসিওর কাছাকাছি, বেশি হতে পারবে না, এনসিওর কাছাকাছি হতে হবে, বেশি হতে পারবে না, এনসিওর কাছাকাছি হতে পারবে, সমান হতে পারবে, বেশি হতে পারবে না। আপনি সি সিলেক্ট করলে তার বরাবর গিয়ে এ সিলেক্ট করবেন, তার এক গুণ নিচে আপনি ডি সিলেক্ট করবেন হচ্ছে সিএফ এটির ঘরে। তাহলে আগে সিটা ফাইন্ড আউট করতে হবে কিসের উপর? আমার যেহেতু দুঃখিত, ওই আমার তো প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত ছিল? 3 লক্ষ। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত ছিল? আমি তো ভেবেছিলাম 2.5 লক্ষ। তাহলে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ আমার ছিল হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে আমি তো প্রাথমিক বিনিয়োগের খুবই কাছাকাছি যাইতে হবে, বেশি নিতে পারবো না, মনে রাখতে হবে প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি যাইতে পারবো কিন্তু বেশি নিতে পারবো না। তাহলে এখানে আমার হচ্ছে সি হচ্ছে এইটা, আর এর বরাবর হচ্ছে গিয়ে এটা আমার এ, আর এক গড় নিচে এটা আমার হচ্ছে ডি, এই যে ডি। তাহলে এবার যদি আমি সি এর মান বসাই, এর মান হচ্ছে 4, এনসিও মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ কত? 3 লক্ষ, সি এর মান 2,94,000 কত? 500। তারপর ডি এর মান হচ্ছে দিবেন হচ্ছে আপনারা 74, আর হচ্ছে এটা যেটা খেয়াল করে দেখেন যে এটার সাথে নেবেন কিনা, এটা আপনার হচ্ছে কেবল এটাই নেবেন, এটা আলাদা রাখবেন 74,500, 74,500। আর এটা কিন্তু আপনার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালটা, যদিও এটার মধ্যে মানে ব্যবসা শেষে এই টাকাটা ফেরত পাবেন, কিন্তু এটা কিন্তু সম্পদের সরাসরি কোনো অংশ নয়। পেব্যাক পিরিয়ড, আর যদি কেউ তারপরে এইটাকে ইনক্লুড করে দেন তাহলেও খুব বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে 4 আর এখান থেকে এটা বাদ দিলে হচ্ছে 5,500কে এটা দিয়ে ভাগ করলে পরিমাণটা কি আসে আমরা ক্যালকুলেশনে যদি দেখি, আমাদের হচ্ছে আসে হচ্ছে 0.0738, 0.0738, 0.0738, তার মানে একসাথে করলে 4.07 ইয়ার্স, এতটুকু দিলেই পারি। এই ছিল আপনার আমাদের রিকোয়ার এর ঘটনা, শেষ করতে পারলাম। তারপরে বি এর মধ্যে চাইছিল এনপিভি, এনপিভির বিষয়টা যেটা